গরম চায়ের এই বৃষ্টির দিনটা একদম জমে গেছে গো। তবে জানো, এমন দিনে আমার হঠাৎ করে একটা জিনিস খেতে ইচ্ছে করছে। তা কি খেতে ইচ্ছে করছে শুনি? ইলিশ মাছ না খিচুড়ি? আরে না না, এই ইলশে গুঁড়ি বৃষ্টিতে ইলিশ খিচুড়ির চেয়েও আমার মন চাইছে এক থালা গরম ভাতের সাথে সর্ষে নারকেল দিয়ে রান্না করা কচু শাক। আহা, কতদিন খাই না বলো তো। তা যা বলেছ, কিন্তু আমাদের ঘরের পেছনে যে কত কচু গাছ ছিল, এখন তো বাঁশঝাড় পরিষ্কার করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। আশেপাশে কোথাও একটা কচু পাতা পর্যন্ত নেই। তাই নাকি? বাজারেও আজকাল সহজে ভালো কচুর শাক পাওয়া যায় না, থাকলে নিয়ে আসতাম। চিন্তা করো না, মালা তো একটু পরেই কলেজে যাবে। ও যাওয়ার পথে খালপাড় দিয়ে যায়, ওকেই বলে দেবো ফেরার সময় খালপাড় থেকে ভালো দেখে কচুর শাক তুলে নিয়ে আসতে। মালা রে, শোন মা, তোর বাবার আজ খুব কচুর শাক খেতে ইচ্ছে হয়েছে। কলেজ থেকে ফেরার সময় খালপাড় দিয়ে আসবি তো, আসার পথে ভালো কিছু কচুর শাক তুলে নিয়ে আসিস। ও মা, বাবার এত কিছু থাকতে কচুর শাক খেতে ইচ্ছে হলো কেন? আচ্ছা ঠিক আছে, আজ তো তাড়াহুড়ো আছে, আমি কালকে আসার পথে সময় করে কিছু টাটকা কচুর শাক তুলে আনবো, তুমি বাবাকে বলো। তা বেশ, তা বেশ, কালই না হয় এক থালা গরম ভাতের সাথে কচুর শাক খাওয়া যাবে। বাবারে মালা, তুই এত বৃষ্টির মধ্যে আমাকে টেনে টেনে খাল পাড়ে নিয়ে এলি, কি জরুরি কাজ বলতো? আরে রাগ করিস না রে শিউলি, বাবার কাল থেকে খুব কচুর শাক খেতে ইচ্ছে হয়েছে, তাই মা বলল খালপাড়ে নাকি অনেক কচুর শাক হয়েছে, তাই তোকে নিয়ে আসলাম। একা একা আসতে ভয় লাগছিল। বলিস কি, রমেশ কাকা কচুর শাক খাবে? তাজা বলেছিস, এই খালের পাড়ের কচুগুলো একদম নরম আর টাটকা, কিন্তু দেখিস আবার যেন হাত না চুলকায়। সেই জন্যই তো তোকে আনলাম। আয় দুজন মিলে তাড়াতাড়ি কয়েকটা ভালো ডাঁটা আর কচি পাতা কেটে নি। বৃষ্টির জল পড়ে কচি পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখ। শোন, গোড়ার দিকের ডাঁটাগুলো আবার কাটিস না, ওগুলো শক্ত। ওই যে কচি সবুজ পাতাগুলো দেখছিস না, ওগুলো কাট। আহারে, বৃষ্টির জলে একেবারে ধুয়ে গেছে পরিষ্কার হয়ে। একদম ঠিক বলেছিস, আজ মায়ের হাতের সর্ষে বাটা দিয়ে রসুন দিয়ে কচুর শাকের তরকারিটা যা হবে না, বাবা খেয়ে খুশি হয়ে যাবে। নে নে, অনেকগুলো হয়েছে, এবার বাড়ি চল, নয়তো আবার ঝুম বৃষ্টি নামলে দুজনেই ভিজবো। আর শোন, কাকিমাকে রান্না করলে বলবে আমাকেও এক বাটি দিতে। ওগো, একটা কথা ভাবছিলাম, আমাদের রাজীব তো ডাক্তার হয়ে বাড়ি ফিরেছে, এবার ওর একটা গতি করা দরকার না? বয়স তো আর বসে নেই, একটা ভালো ঘর দেখে বিয়ে দিলে আমিও একটু দুশ্চিন্তা মুক্ত হই। ঠিকই বলেছ। ছেলেটা পাশ করে ডাক্তারি শুরু করলো, এবার ওর সংসারটা গুছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু তোমার কোনো পাত্রীর পছন্দ আছে নাকি? পছন্দ আবার নেই, বলছিলাম কি, আমাদের রমেশ দাদার মেয়ে মালাকে কেমন হয়? মেয়েটা কি শান্তশিষ্ট, দেখতেও লক্ষ্মী, রূপও যেমন গুণও তেমন, বিয়ে পড়েছে, আমাদের ঘরের বউ হয়ে আসলে খুব ভালো হবে। তা যা বলেছ, মালা মেয়ে হিসেবে খুবই ভালো, চঞ্চলতা নেই, বড়দের শ্রদ্ধা করতে জানে। রমেশের পরিবারও খুব সৎ আর ভালো মানুষ। তবে একটা কথা মনে রাখার দরকার ছিল, রাজীব এখন বড় ডাক্তার, ওর নিজস্ব পছন্দ অপছন্দ থাকতেই পারে। তা তো অবশ্যই আছে, কিন্তু ঘরের লক্ষ্মী বউ তো মায়ের পছন্দের হওয়াই ভালো, তাই না? না গো, জোর করে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। রাজীব আজকে সন্ধ্যায় ফিরুক, আমরা দুজনে মিলে ওর সাথে খোলাখুলি আলোচনা করব। ও কি কেমন জীবন সঙ্গিনী চায় সেটা আগে জানা দরকার। রাজীব রাজি থাকলে আমি নিজে গিয়ে রমেশের সাথে কথা বলবো। বেশ, তবে তাই হোক, রাজীব এলে আজই কথা তুলবো। ওগো, তোমার খাওয়া দেখে তো অবাক হয়ে যাচ্ছি, তুমি কি আর অন্য কোনো তরকারি খাবে না? সেই কখন থেকে দেখছি এক থালা কচুর শাক দিয়েই পেট ভরে খাচ্ছো। আহা, তুমি বুঝবে না, এই কচু শাকের যে কি স্বাদ হয়েছে। নারকেল আর সর্ষে ভাটার ঘ্রাণে মনটা একেবারে ভরে গেছে। এমন দিনেই কচু শাক দিয়ে গরম ভাত খাওয়া যে কত বড় আনন্দের, তা বলে বোঝানো যাবে না। তা বটে, মেয়েটা এত কষ্ট করে খালের পাড় থেকে শাক কেটে নিয়ে এলো, তোমার খাওয়া দেখে ওর কষ্টটা সার্থক হবে। কিন্তু পাতের ডাল আর মাছের তরকারি তো তেমনই ঢাকা পড়ে রইলো। ওগুলো রাতের জন্য রেখে দাও,
আজকে দুপুরের পুরো থালাটা আমি শুধু এই কচু শাক দিয়েই শেষ করব। সত্যি বলতে কতদিন পর এমন একটা মন পছন্দ খাবার পেলাম। তুমি মন ভরে খাও তো। অনেক তো কাজ করলি বাবা, এবার একটু কাগজপত্র রেখে বিশ্রাম নে। প্রতিদিন এত রাত জাগলে শরীরটা কি টিকবে? আরে না মা, বসো বসো। একজন পেশেন্টের রিপোর্ট দেখছিলাম আর কি। জানো মা, গ্রাম থেকে বহু মানুষ এখন আমার আশার আলো নিয়ে আমার কাছে আসে, তাই নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হয়। তা তো বুঝলাম রে বাবা, তুই এখন বড় ডাক্তার, গ্রামের নাম উজ্জ্বল করেছিস, কিন্তু বয়স তো কম হলো না। তোর বাবা আর আমি দুজনেই ভাবছিলাম এবার তোর একটা সংসার গুছিয়ে দেওয়া দরকার। গৃহস্থ ঘরে লক্ষ্মী বউ না এলে হয়? ও মা, তুমি তো দেখছি একেবারে বিয়ের পিঁড়িতে বসানোর প্রস্তুতি নিচ্ছ। তো কি করব বল, মা হিসেবে কি আমার মন চায় না যে ছেলের বউয়ের হাতে একটা কাপ চা খাই? হ্যাঁ, আমরা চাই তুই এবার একটা ভালো দেখে মেয়ে পছন্দ করে ঘরে নিয়ে আয়। তোর পছন্দই আমাদের পছন্দ। মা, তোমার মনের আকুতি আমি একদম বুঝি, কিন্তু সত্যি বলতে আমি সবেমাত্র গ্রামে ডাক্তারি প্র্যাকটিসটা শুরু করেছি। এখানকার গরিব দুঃখী মানুষগুলোর জন্য অনেক কাজ করবার পরিকল্পনা আছে আমার। তা তো করবি বাবা, বিয়ে করলে কি ডাক্তারি বন্ধ হয়ে যায়? না মা, তা নয়, তবে এই মুহূর্তে সংসারের দায়িত্ব মাথায় নিলে কাজের মনোযোগটা নষ্ট হতে পারে। তুমি আমাকে আর কিছুদিন অন্তত সময় দাও, আমি নিজের কাজটা আর একটু গুছিয়ে নিই, তারপর কথা দিচ্ছি নিজেই তোমাকে বিয়ের ব্যাপারে জানাবো। আচ্ছা বাবা, তুই যখন বলছিস তখন জোর করবো না, কিন্তু বেশি দেরি করিস না। আরে মালা না, কেমন আছো? উমা, রাজীব দা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কতদিন পর দেখা বলুন তো। এই তো, আমি খুব ভালো আছি। তুমি তো এখন বিয়ে শেষ বর্ষে, তাই না? কলেজ কেমন চলছে? হ্যাঁ রাজীব দা, পড়ালেখা খুব ভালো চলছে। আর আপনার কথা তো এখন পুরো গ্রাম জুড়ে আলোচনা হচ্ছে। আপনি এত বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরেছেন, বিনামূল্যে গরিবদের চিকিৎসা করছেন, আমাদের গ্রামের মুখটা অনেক উজ্জ্বল করেছেন। আরে না না, মুখ উজ্জ্বল করবার মতো তেমন কী বা করেছি। নিজের গ্রামের মানুষের জন্য কিছু সেবা করবার সুযোগ পেয়েছি, এটাই বড় কথা। কিন্তু তোমার কি খবর? পড়াশোনা শেষ করে কি করবার ইচ্ছে? সত্যি বলতে রাজীব দা, আমার কেবল ঘরে বসে থাকার ইচ্ছে নেই। ইচ্ছে করে পড়াশোনাটা ভালোভাবে শেষ করে একটা নিজের মনের মতো চাকরি করব। স্বাবলম্বী হয়ে বাবার পাশে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে যে একটা আলাদা আনন্দ আর আত্মসম্মান আছে, তা আমি অর্জন করতে চাই। বাহ মালা, তোমার এই ভাবনাটা সত্যিই দারুণ। আজকাল আমাদের গ্রামের মেয়েরা এভাবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। তোমার এই স্বপ্ন যেন অবশ্যই পূরণ হয়, আমার শুভ কামনা রইল। অনেক ধন্যবাদ রাজীব দা, আপনার অনুপ্রেরণা আমার অনেক কাজে আসবে। মালা, আমি এখন আসি। হাসপাতালে যেতে হবে, পরে একদিন সময় করে তোমার সাথে দেখা করব। হ্যাঁ, ঠিক আছে রাজীব দা। রবিলাল দাদা, বলি হাতের ওটা কি দেখছি? নদীর একদম টাটকা রূপালি ইলিশ না? যে সুন্দর চকচকে আঁশ আর লাল কানকো, দেখেই তো জিভে জল চলে আসছে দাদা। একদম ঠিক ধরেছ রমেশ, আজকে বাজারে গিয়েই ঘাটের তাজা গঙ্গার ইলিশটা পেয়ে গেলাম। তা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিনে নিয়ে নিলাম। আজকে ললিতাকে বলবো দারুণ করে সর্ষে ইলিশ রাঁধতে। সত্যি দাদা, তোমার হাতের মাছটা দেখে আমারও ভীষণ লোভ হচ্ছে। কালই তো খালের পাড়ের টাটকা কচু শাক দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম। আজকে এই মাছটা দেখে মনে হচ্ছে আবার এখনই বাজারে ছুটি। একটা ভালো ইলিশ এনে গিন্নিকে বলি মাছের গাদা পেটি ভাজা হোক, আর ওই সুস্বাদু কাঁটার মাথাটা দিয়ে ঝাল ঝাল করে কচুর শাক রান্না করুক। আহা, ইলিশের মাথা দিয়ে কচু শাকের যে স্বাদ, তার কাছে দুনিয়ার সব খাবার ফেল। তা যা বলেছ রমেশ, আমাদের বাঙালির কাছে ইলিশের মাথা আর কচুর শাকের ঘন্ট তো সেই স্বাদ। তবে তোমার আর কষ্ট করে এই রোদে বাজারে দৌড়াতে হবে না। কেন দাদা, বাজারে কি আর মাছ পাওয়া যাবে না নাকি? আরে না না, আমি বলছি কি, আজকে ললিতা এই আস্ত ইলিশের মাথাটা দিয়ে ঘরে কচুর শাকই রাঁধুক। রান্না হলে তোমায় এক বাটি পাঠিয়ে দেব, তুমি আর মালতী পেট পুড়ে খেও। আরে না না ভাই, এতে তোমাদের কষ্ট হবে, তবে পাঠালে কিন্তু না করব না বলে দিলাম। কষ্ট হলে একটু হবে আর কি। ওগো, একটা কথা ভাবছিলাম, আমাদের মালা তো দেখতে দেখতে কত বড় হয়ে গেল, কলেজটাও প্রায় শেষ হতে চলল।
এবার কি ওর বিয়ের ব্যাপারে হালকা খোঁজ খবর নেওয়া শুরু করব? আমি তো মনে সেই চিন্তাটাই করি গো। মেয়ে মানুষের বয়স হলে তো ঘরে রাখা যায় না, তবে আমার মালার মতো রূপ আর গুণের যে মেয়েকেই দিই না কেন, সে ঘর আলো করে রাখবে। তা যা বলেছ। আচ্ছা, পাশের বাড়ির রবিলাল দাদার ছেলে রাজীবের কথা ভাবলে কেমন হয় বলো তো? ছেলেটা ডাক্তারি পাশ করে গ্রামে ফিরেছে, কত বড় শিক্ষিত আর নম্র স্বভাবের। ওর মতো একটা সৎ ছেলের হাতে যদি মালাকে তুলে দিতে পারতাম, তবে সারা জীবন শান্তিতে ঘুমাতে পারতাম। ভাবনাটা তো ভালো, কিন্তু বাস্তবটাও তো ভাবতে হবে গো। রাজীব এখন বড় ডাক্তার, ওর বাবা মা কি আমাদের সাধারণ ঘরের বিয়ে পড়া মেয়েকে নেবে? কত বড় বড় ঘর থেকে ওর সম্বন্ধ আসে, ওরা কি আর আমাদের সমানে মিলবে? কথা তো তুমি মিথ্যে বলনি। ওরা এখন সমাজের উঁচু তলার মানুষ। অযথা নিজেদের স্বপ্ন বাড়িয়ে মনে কষ্ট পেয়ে লাভ নেই। ঠিক তাই, তার চেয়ে বরং মেয়েটা বিয়ে পরীক্ষাটা দিক। ও তো চাকরি করার স্বপ্ন দেখে, নিজের পায়ে দাঁড়াতে চায়। পড়াশোনাটা শেষ হলে তারপর না হয় মনের মতো কোনো সৎপাত্রর কথা ভাবা যাবে। ও মালতী, ঘরে আছো নাকি? ও মা ললিতা দিদি, এসো এসো, বারান্দায় কেন, বসো বসো। সকাল সকাল তোমার পায়ের ধুলো পড়লো, বড্ড ভালো লাগছে। দাঁড়াও, তোমার জন্য এক কাপ চা আর বিস্কুট নিয়ে আসি। আরে না না, ব্যস্ত হইও না, আমি চা বিস্কুট খেতে আসিনি, কিছু আনতেও হবে না। এত সকালে হাতে বাটিতে ওটা কি গো? আর বলো না, কাল তোমার দাদা বাজার থেকে বিশাল একটা ইলিশ নিয়ে এসেছিল গঙ্গার। পথে নাকি তোমার কর্তার সঙ্গে দেখা হয়েছিল। তোমার কর্তা নাকি ইলিশের মাথা দিয়ে কচুর শাক খুব ভালোবাসেন, তাই সকালবেলা আমি রান্না করে ঝাল ঝাল কচুর শাক রেঁধেছি, তাই দিয়ে গেলাম। হোমা দিদি, মালার বাবা তো কচুর শাকে একবারে অজ্ঞান। 2 দিন আগেও তো কচুর শাক দিয়ে এক থালা ভাত খেয়েছে। আর তোমার হাতের এই কচুর শাক পেলে তো উনি একেবারে পুরোপুরি 1 গামলা ভাত খেয়ে নেবে। খেলে তবেই তো আমার রাধা সার্থক। ভাই যেন মন ভরে খায়। আমি আসি তবে, ঘরে আবার রাজীবের টিফিনের ব্যবস্থা করতে হবে। আচ্ছা দিদি, এসো আবার। আচ্ছা, আসবো। আরে মালা, তুমি এখানে কখন আসলে? দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে বসো। এই তো কিছুক্ষণ আগে আসলাম। আপনি রোগী দেখছিলেন তো, তাই বাইরে চুপচাপ দাঁড়িয়েছিলাম, ব্যাঘাত ঘটায়নি। আরে ব্যাঘাত কেন হতে যাবে? তবে হঠাৎই অসময়ে হাসপাতালে, কোনো দরকার নাকি? শরীর ভালো আছে তো সবার? না না, একদম শরীর ঠিক আছে। আসলে একটা দারুণ খবর দিতে এলাম। আজ আমাদের বিয়ে পরীক্ষার চূড়ান্ত ফলাফল বেরিয়েছে রাজীবদা। আমি পুরো কলেজে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছি। বলো কি মালা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো? এ তো অবিশ্বাস্য খবর। অনেক 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 অভিনন্দন তোমাকে। তোমার এই সাফল্যের খবরটা শুনে সত্যি মনটা ভরে গেল। ধন্যবাদ রাজীবদা। রেজাল্ট হাতে পাওয়ার পর বাবা মাকে জানিয়েছি, তারপরেই আপনার এখানে ছুটে এলাম। আপনি সবসময় আমাকে এত উৎসাহ দিয়েছেন, তাই ভাবলাম খুশির খবরটা আপনাকেই দিই। খুব ভালো করেছো। চলো, এই খুশিতে আজকে হাসপাতালের বন্ধ ঘর ছেড়ে একটু নদীর ধারের মেঠো পথে হাঁটা যাক। হাঁটতে হাঁটতে তোমার ভবিষ্যৎ নিয়ে অনেক গল্প করা যাবে। হ্যাঁ রে রাজীব, ইদানিং তোকে খুব খুশি খুশি আর হালকা মনে হয়। দিন রাত তো শুধু রোগী নিয়ে পড়ে থাকিস, মনের মধ্যে কি বিশেষ কোনো আনন্দের বাতাস বইছে? ললিতা ঠিকই বলেছে। ছেলেটা কয়েকদিন ধরে কেমন যেন গুনগুন করে গান গায়। এবার মনে হয় মায়ের মনের ইচ্ছেটা পূরণ করবার সময় এসে গেছে, তাই না রে বাবা? মা বাবা, তোমরা কিছুদিন আগে আমাকে বিয়ের ব্যাপারে কথা বলেছিলে না? আমি বলছিলাম যে কাজের চাপ একটু কমলে জানাবো। হ্যাঁ হ্যাঁ, তা তোর পছন্দ মতো কোনো মানুষ পেয়েছিস নাকি রাজীব? আমাদের বল, আমরা এক্ষুনি বিয়ের ব্যবস্থা করব। বল বাবা, তোর কেমন মেয়ে পছন্দ? তুই যার কথা বলবি আমরা সাধ্যমতো সেই ঘরের মেয়েকেই আমাদের ঘরে লক্ষ্মী করে আনবো। মা, আমার রমেশ কাকার মেয়ে মালাকে খুব পছন্দ। ও যেমন গুণবতী আর শিক্ষিত, তেমনই নম্র এবং সংস্কৃত মনা। আজই ওর বিয়ে পরীক্ষার রেজাল্ট হয়েছে। তোমরা রাজি থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। উমা, সত্যি বলছিস রাজীব? আমরা তো অনেক আগে থেকেই মালাকে পছন্দ। আমি তো ভয়ে তোকে বলিনি, তুই ডাক্তার ছেলে হয়ে সাধারণ ঘরের মেয়েকে পছন্দ করবি কিনা। রমেশের পরিবার অত্যন্ত সৎ আর ভালো পরিবার। তোর পছন্দ আমাদের অমত থাকার প্রশ্নই ওঠে না। তবে মা, আমি কিন্তু এখনো মালাকে কিছু বলিনি। তোমরা রাজি না থাকলে ওকে বলার ঠিক হতো না? এবার তাহলে তুই দেরি না করে মালার মনটা জেনে নে বাবা।
নদীর ঘাটে একা একা বসে কি ভাবছো মালা? বিয়ে পাসের পর তো বেশ ফুরফুরে মেজাজে থাকবার কথা। আরে রাজীবদা, না না, তেমন কিছু ভাবছিলাম না। নদীর হাওয়াটা খুব সুন্দর লাগছে তাই বসেছিলাম। আপনার তো হাসপাতালে থাকার কথা, এখানে হঠাৎ? আসলে তোমার সাথে একটু খুব জরুরি কথা ছিল মালা। গতকাল থেকে কথাটা তোমাকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। কি কথা রাজীবদা? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নয় মালা। সত্যি বলতে প্রথম দিন যখন তুমি ফুচকার দোকানে দাঁড়িয়ে তোমার স্বপ্নের কথা বলছিলে, সেই দিন থেকেই তোমার প্রতি আমার এক অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। তোমার মানসিকতা, তোমার আত্মসম্মান বোধ আমাকে ভীষণ মুগ্ধ করেছে। রাজীবদা, আপনি? হ্যাঁ মালা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে আমার জীবনের পথ চলার সঙ্গিনী হিসেবে পেতে চাই। আমার বাবা মাও এই প্রস্তাবে অত্যন্ত খুশি। তুমি কি আমার সাথে তোমার জীবন সাজাতে রাজি আছো? রাজীবদা, আপনি তো আমাদের সবার গর্ব, গ্রামের গর্ব। আপনার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের কথা। কিন্তু আমার বাবা মা যদি রাজি থাকেন তবেই আমি সম্মতি দেব। বাহ, এই উত্তরটাই তো আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম। চিন্তা করো না, বাবা খুব শিগগিরই কাকা কাকিমার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যাচ্ছেন। রমেশ, কাজের কথায় আসি তবে। কাজের কথায় আর অহেতুক ঘুরিয়ে ফিরিয়ে লাভ নেই। রাজীব আর মালার সম্মতির পরেই আমরা এই মিষ্টি শুভ খবরটি নিয়ে তোমার কাছে এলাম। দাদা, ললিতা বৌঠান, আপনারা সত্যি বলছেন তো? রাজীবের মতো অত বড় ডাক্তার ছেলের সাথে আমাদের সাধারণ ঘরের মালার বিয়ে? আমরা তো স্বপ্নের মধ্যেও এমন ভাগ্যের কথা ভাবতে পারি না। সত্যি দিদি, আমরা তো ভেবেছিলাম তোমরা কত বড় ঘর থেকে ছেলের বউ আনবে। আমাদের মালার জন্য এমন সম্বন্ধ পাওয়া তো সৌভাগ্যের কথা। ও কথা মুখে আনবে না, মালা আমাদের ঘরেরই মেয়ে। ওর রূপ, গুণ, শিক্ষা আমাদের ঘরের আসল সম্পদ। আমরা কোনো ধন দৌলত চাই না, শুধু মা মালাকে আমাদের ঘরের বউ করতে চাই। এতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না। এ তো আমাদের পরম আনন্দ। তবে বিয়ের একটা বিশেষ শর্ত আছে কিন্তু আমার। শর্ত? কিসের শর্ত রমেশ? আরে ভাই, বিয়ের বরযাত্রীদের আর মেহমানদের 1000টা পদের খাবারের সাথে কিন্তু এক থালা করে স্পেশাল ইলিশের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট রাখতে হবে। তা না হলে কিন্তু আমার মন ভরবে না। ওহে রমেশ, বিয়ের এত নামি দামি পোলাও, কালিয়া, খাসির মাংস ছেড়ে তুমি নাকি এক থালা কচুর শাক নিয়ে মেতে আছো? বলি, জামাইকে কি কচুর শাক খাইয়ে বিদায় করা হচ্ছে? মানে ইচ্ছে আছে নাকি? আরে মতিলাল যে, আরে পোলাও মাংস তো সব বিয়ে বাড়িতেই পাওয়া যায়, কিন্তু আমার মালার বিয়ের বরযাত্রীতে এই ইলিশের কথা আর সর্ষে নারকেল দিয়ে রাঁধা কচু শাকের যে আনন্দ, তা কি অন্য কিছুতে পাওয়া যায় বলো? আহা, এক থালা শাকের কাছে তো পোলাও বিরিয়ানি একদম নস্যি। মতিলাল, রমেশের কাছে এই কচুর শাকের গল্প তো অনেক পুরনো। এই কচুর শাকের বায়না থেকেই যে আজকের এই শুভ দিনের শুরু, তা তো তুই জানিস না। তুমি আর কথা না বাড়িয়ে মন ভরে খাও। জামাইয়ের বাড়ির লোকেরা কিন্তু তোমার খাওয়া দেখে হাসাহাসি করছে। জানো মালা, আজকে এই বৃষ্টি ভেজা বিকেলটা দেখতে দেখতে আমার সেই দিনটার কথা খুব মনে পড়ছে, যেদিন তুমি ফুচকা খেতে খেতে তোমার চাকরির আর স্বাবলম্বী হওয়ার স্বপ্নের কথা আমাকে বলেছিলে। আমারও খুব মনে পড়ে রাজীবদা। থুরি, আপনাকে তো এখন কি বলে ডাকবো বুঝি না, তবে আপনার সেই দিনের উৎসাহ আমাকে আজ এতদূর নিয়ে এসেছে। তোমাকে কিন্তু নিজের স্বপ্নের পথ ছেড়ে দিলে চলবে না মালা। আমি হাসপাতালের পাশে যে নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা করছি, সেখানে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। তুমি সেখানে বাচ্চাদের পড়াশোনা আর স্বাস্থ্য সচেতনতার কাজ সামলাবে, ঠিক আছে? নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সাহায্য করবার যে স্বপ্ন তুমি দেখতে তা অবশ্যই পূরণ হবে। সত্যি আপনি আমাকে এতটা বোঝেন আর সম্মান করে বলেই আজ আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। একটা সাধারণ গ্রাম্য মেয়ে হয়েও আপনার মতো জীবনসঙ্গী পাবো আমি কখনো ভাবিনি। এসব কথা বলো না, আমার খুব লজ্জা লাগে। আর শোনো, এখন থেকে তুমি আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলবে। বেশ বেশ, তাই হবে। ঠিক তো? একদম।